ঐতিহ্যে গৌরবে বাহাদুরাবাদ। বাহাদুরাবাদ নামটির সাথে ইতিহাসের নানা স্মৃতি জড়িয়ে থাকলেও কিংবা একটি সমৃদ্ধ জনপদ হওয়া সত্ত্বেও মাত্র অর্ধশত বছরের ব্যবধানে কিভাবে ফিকে হয়ে গেল এই অঞ্চলের সমৃদ্ধির গল্প, সে প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে চলুন জেনে আসা যাক এই অঞ্চলের আরও কিছু হারিয়ে যাওয়া অতীতের গল্প। মুক্তিযুদ্ধে অপারেশন বাহাদুরাবাদ ঘাট অনন্য জায়গা দখল করে আছে ইতিহাসে। বাহাদুরাবাদ ঘাটে অভিযান পরিচালনা করেছিল মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে পরিচালিত বাহিনী জেড ফোর্স। 1971 সালের জুলাই মাসের দিকে জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান তার অধীনস্থ 3টি ব্যাটালিয়নকে 3টি অপারেশনে পাঠান। সেগুলো হচ্ছে বাহাদুরাবাদ ঘাট, নকশি বিওপি ও কামালপুর। এরই প্রেক্ষিতে বাহাদুরাবাদ ঘাট অপারেশনের দায়িত্বে ন্যস্ত হয় 3য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওপর। এর অধিনায়ক ছিলেন মেজর সাফায়াত জামিল। আর এই আক্রমণে অ্যাসল্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 3য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ডেল্টা কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুন্নবী খান বীরবিক্রম। বাহাদুরাবাদ ঘাট অভিযানে সহযোগিতা করার লক্ষ্যে ডেল্টা কোম্পানির সাথে যুক্ত হয় আরও 2টো কোম্পানি। ক্যাপ্টেন আনোয়ার হোসেনের নেতৃত্বে আলফা কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার সাফায়াত জামিলের নেতৃত্বে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার কোম্পানি। আক্রমণকারী ডেল্টা কোম্পানির প্রতিরক্ষায় ছিলেন ক্যাপ্টেন আনোয়ার হোসেনের নেতৃত্বে আলফা কোম্পানি, আর আক্রমণে সহযোগিতা ও তদারকিতে দায়িত্ব পালন করেন মেজর সাফায়াত জামিলের নেতৃত্বে হেডকোয়ার্টার কোম্পানি। 1971 সালে 30শে জুলাই শুক্রবার ভারতের তেলঢালা থেকে মুক্তিযোদ্ধারা অনেক চড়াই উতরাই পেরিয়ে বাহাদুরাবাদ এলাকায় পৌঁছান। তাদের গাইড করেছিলেন এফএফ কোম্পানির প্লাটুন কমান্ডার লুৎফর রহমান ও আব্দুল কাদের সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। অপরদিকে বাহাদুরাবাদ ঘাটে অবস্থান নিয়েছিল পাকিস্তান বাহিনীর 31 বালুচ রেজিমেন্টের এক কোম্পানি প্যারামিলিটারি রেঞ্জার্স। 31শে জুলাই ভোররাতে এই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আকস্মিক আক্রমণে কোনো প্রতিরোধের সুযোগই পায়নি পাকিস্তানি বাহিনী। তীব্র আক্রমণে পরাজিত হয় তারা। সফল হয় বাহাদুরাবাদ অভিযান। মুক্তিযোদ্ধাদের মধ্যে শুধুমাত্র সুবেদার ভুলু মিয়া আহত হন। অভিযানের পরপরই মুক্তিযোদ্ধারা পার্শ্ববর্তী মদনের চরে দেলোয়ার মাস্টারের সহযোগিতায় নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে সমর্থ হন। মুক্তিযোদ্ধারা বাহাদুরাবাদ ঘাট অপারেশনে সফল হলেও একই সাথে আক্রমণ করা কামালপুর ও নকশি বিওপিতে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন। জুন মাসের 15 তারিখে অর্ডার হলো যে আমাদেরকে মুভ করতে হবে গারোপাহাড়ে এলাকা। লোকেশন দেওয়া হলো না, পুরো ব্যাটালিয়ন চলে যেতে হবে ওখানে। 17 জুন আমরা গারোপাহাড়ে মুভ করলাম। ওখানে গারোপাহাড়ে তেলডালা নামক একটা জায়গা, সেখানে একটা আমাদের আনলো, আইনে ওখানে ক্যাম্প স্থাপন হলো। ওখানে একটা ব্রিগেড রয়েছিল, 3টা বেঙ্গল রেজিমেন্ট নিয়ে একটা ব্রিগেড গঠন হলো। এটা রেগুলার ব্রিগেড, মানে ইনফ্যান্ট্রি ব্রিগেড, কনভেনশনাল ব্রিগেড গঠন। জুলাই মাসের 7 তারিখে বোধহয় 7 তারিখে মেজর জিয়া এসে আমাদের ব্রিগেড কমান্ডারের দায়িত্ব নিল। তখন আমাদের এই ব্রিগেডের নাম ছিল 1 ইবি ব্রিগেড। এরপরে লাস্টে যায় এটার নাম হচ্ছে জেড ফোর্স। যাই হোক, এখানে আসলো। এখানে এরপরে আমাদের ট্রেনিং হলো। এসিড টেস্ট হিসেবে আমাদের 3 ব্যাটালিয়নের 3টা অপারেশন দেওয়া হলো জুলাই মাসে। ফার্স্ট বেঙ্গলকে দেওয়া হলো কামালপুর বিওপি অ্যাটাক, আর 3rd বেঙ্গল বাহাদুরাবাদ ঘাট অপারেশন, আর 8 বেঙ্গল হলো নকশি বিওপি অপারেশন। তো বাহাদুরাবাদ ঘাটের অপারেশন 3rd বেঙ্গলের অ্যাসল্ট কোম্পানি ছিল আমার কোম্পানি, ডেল্টা কোম্পানি। আমার দায়িত্ব পড়লো ঘাটের উপর আক্রমণ করা, অ্যাসল্ট করা, ফুল ফ্লেজেড অ্যাসল্ট করে ওটাকে করা। আমার সাথে শাহবাজ জামিল স্যার, উনি রিয়ারের কমান্ডার, আমি হলাম অ্যাসল্ট পার্টি কমান্ডার। ওই যে 16টা নৌকার কথা, 16টা নৌকায় যাইয়া ওখানে থামলাম, সব ইনফরমেশন নিলাম। ওখানে ওই মাছ ধরতেছিল, ওই যে গ্রামের লোকেরা টর্চ মারিয়া ওই যে টেটা মারিয়া মাছ ধরে, বস লোক পাঠাইয়া ওই এলাকার ওই যে গাইড ছিল আমাদের,
ওখানে কোম্পানি ছিল একটা, ফ্রিডম ফাইটার কোম্পানি 11 নম্বর সেক্টর, ওগুলোর সাথে নিয়েছিলাম। ওরা কয়েকজন ছিল, ওরা সব খবর দিল, ওরা যায় ওদের সাথে লোকাল তো, ওরা যায় আলাপ সালাপ করে আসলো, পরে ওগুলো রাজি করাইলো। ওরা একটা সিগন্যাল দিবে আমাদের টর্চে, ওই সিগন্যাল পাইলে মানে ক্লিয়ার, আমরা এখন নৌকা বেড়াইতে পারি আর কি। ওরা সব খবর নিবে ঘাটের, ওরা পাকিস্তানিরা কোথায় আছে না আছে, ওদের কি খবর এগুলো নিয়ে যদি নিরাপদ মনে করে তখন ওরা টর্চে সিগন্যাল দিবে, আমরা যাই নৌকা ভিড়ে আর নাইমা যাবো পড়তে, এই আর কি। তারপরে তো ওখানে নাইমা পড়লাম, আমরা নাইমা পড়লাম। এরপরে ওখানে একটা মাদ্রাসা ঘর ছিল ঘাটের পাশে, ওই নদীর দুই পাড়ের প্রোটেকশনে পাকিস্তানের যদি আমাদের আসে রিয়াদ থেকে আমাদের গানবোটে অ্যাটাক করে তাহলে তো আমাদের বিপদ, আমরা বেরোতে পারবো না। তো ওই জন্য ওই নদীর মোহনায় ওখানে ঘাটের প্রোটেকশনে ছিল আলফা কোম্পানি, ওই যে ক্যাপ্টেন আনোয়ারের কোম্পানি, এই কোম্পানি, আর আমার ডি কোম্পানি। আমি অ্যাসল্টে চলে গেছি, আর ব্যাটালিয়ন হেডকোয়ার্টার কোম্পানি নিয়ে ও মাদ্রাসা ঘরে মাঝামাঝি অবস্থানে সবাদ যাবে আমার মানে প্রোটেকশনে, আর আমার রিয়ার প্রোটেকশনে যাবে। আর রিইনফোর্সমেন্ট লাগলে রিইনফোর্সমেন্ট, মোটর ফায়ার লাগলে মোটর ফায়ার দেবে, কাভারিং ফায়ার উনি কাভারিং ফায়ার দেবে আমার অপারেশন, আর রিইনফোর্সমেন্ট লাগলে আমার এখান থেকে উনি রিইনফোর্সমেন্ট পাঠাবে। এই হলো সিদ্ধান্ত। অ্যাটাক ওয়াজ 4 মানে 4টা প্লাটুনে, রিয়ার কোনো প্লাটুন নেই, 4টা প্লাটুনে 4টা এইভাবে ফ্রন্টাল অ্যাটাক আমরা করলাম। ওরা ছিল ট্রেনের ওয়াগনে রাত্রে রেস্টে ছিল। দিনের বেলায় দুপুরে ওরা বড়খানা খাইয়ে আসছে, ওই যে দেওয়ানগঞ্জ সুগার মিলে ওখানে বড়খানা, ওদের বড় অফিসাররা কে গেছিলো, ওখানে জেয়াপত ছিল, ওরা খাইয়া দেয় আইসা সব ঘুবে আর কি, ওয়াগনে ওই ওয়াগনে ওদের রাত্রে থাকতো, ওরা ওখানে ওদের থাকার ব্যবস্থা ছিল, খাওয়ার হয়েছে। ওই দিনের বেলায় ডিউটি করতো, রাত্রে যাদের ডিউটিতে থাকতো, আর বাকিরা সবাই ঘুমাইতো ওয়াগনে। এই সব ওয়াগনে রকেট লাগছে, এই রকেট লঞ্চারের সব জায়গায় খেতে 15 ফিট 20 ফুট দিছে রেল লাইন, তো মুসা তো দুই পাশের মাঠ থেকে, ধান ক্ষেতের মাঠ, পাট ক্ষেতের মাঠ থেকে তো অনেক উঁচা। এই সব জায়গায় পড়ছে ফাটাফট রকেট লঞ্চারের গতিতে। তারপরে টাওয়ার লাইট ছিল, সার্চ লাইট ছিল টাওয়ার, ওইটাও গুলি করে, জেনারেটরের রুম ছিল একটা ওই ট্রেনের ওয়াগন, ওই জেনারেটর রুম ওইটা গুলি করে ওই লাইটও অফ করে দিছে রকেট লঞ্চার দিয়ে। এইভাবে আমরা এটাকে ঘাটে ছিল বড় জাহাজ, ফেরি নৌকা, ট্রেন পারাপার হইতো, তো ওই ফেরিতে ট্রেনের ওয়াগন পারাপার হইতো এই পার থেকে ওই পারে। ওই দিনাজপুরের ট্রেন, রংপুরের ট্রেন, সান্তাহারের ট্রেন, রাজশাহীর ট্রেন, এইভাবে যাইতো এরা এখান দিয়ে। রাজশাহী সব ট্রেন, খুলনা, এই সব ট্রেন এখান দিয়ে পার হইতো। ওই ট্রেনগুলো ওয়াগন ওই ফেরিতে করে পারাপার হইতো, ওই পারে যাই ওরা। তো ওইগুলো দিলাম রকেট লঞ্চার দিয়া দিয়ে কইরা। এরপরে এরা কয়েকজন বাইসা ছিল, ওরা নদীর পাড় দিয়া দৌড়াইয়া পালাইছে, পাকিস্তানিরা কয়েকজন বাইসা ছিল, পালাইছে। আর গানবোট ছিল 2টা, ওই গানবোটও ভয়ে ওরা সিরাজগঞ্জের দিকে চলে গেছে ঘাট সাইডা। আর করার ফাইট দেওয়ার মতো ক্যাপাবিলিটি ওদের ছিল না, ট্রুপস নাই তো, সবগুলো ঘুমের মধ্যে ছিল সব। আচ্ছা, এইভাবে ঘাট দখল করলাম, দখল করে আনন্দ উল্লাস করলাম। তারপরে আমার ট্রুপস তো মহা খুশি, তারা এর মধ্যে আমার এক প্লাটুন কমান্ডার গুলি খেয়েছে, ও ধাওয়া করতে গেছে, ও করে ওই এইভাবে গুলি করছে, বুক দিয়ে গুলি করে পিঠ দিয়ে বাইরেছে, ওরে আবার পিছনে পাঠাইলাম সুবেদার ভুলুমিয়া, বীর বিক্রম উপাধি। এইভাবে অপারেশনটা শেষ হলো। এরপরে সিগন্যাল দিল সাবাদ জামিল স্যার, এখন উইথড্র করতে হবে, উইথড্র করে ওনার পজিশনে যাইতে হবে, সবাই জানাতে তাড়াতাড়ি তোমরা চলো। এরপরে উইথড্র করে ওই সাবাদ জামিল মাদ্রাসা ঘরের ওখানে আসলাম। এর মধ্যে দেখলাম যে পাকিস্তানি তো হেলিকপ্টার আইসা পড়বে, আমাদের এই ফাঁকে আমরা নদী ক্রস করে হাইড আউটে যাইতে হবে। এরপরে নৌকার মাঝিরা তো জানে কোথায় কোথায় নিয়ে গেলে নিরাপদ জায়গায় যাইতে হবে, ওরা নিয়ে গেল সব চরের ভিতর দিয়ে, এইসব শাখা নদী, এই খালে নদীর শাখা নদীতে নিয়ে মদনেশ্বর করে একটা জায়গা, ওখানে নিয়ে গেল আমাদের। বাহাদুরাবাদ ঘাটে মুক্তিযোদ্ধাদের এই অভিযানের পর মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগে বাহাদুরাবাদ ঘাট আর সচল করা যায়নি। স্বাধীনতার পরবর্তী সময়ে ঘাট পুনরায় চালু করা হলেও দ্রুতই তীব্র নদী ভাঙ্গনের শিকার হয় এই ঘাট এবং এর চারপাশের বিস্তীর্ণ এলাকা, যার ফলে থেমে যায় ঘাট কেন্দ্রিক যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রম। নদীর গর্ভে হারিয়ে যায় সব ধরনের অবকাঠামো, সেই সাথে থমকে যায় বাহাদুরাবাদ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস। পরবর্তীকালে বাহাদুরাবাদ থেকে স্থানান্তরিত হয়ে ঘাটটি আরও কিছুদিন সচল থাকলেও যমুনা নদীতে সেতু হওয়ার পর ঘাটটি গুরুত্ব হারিয়ে ফেলে।
বাহাদুরাবাদ অঞ্চলের থমকে যাওয়ার আরও বেশ কিছু কারণ থাকলেও প্রধান কারণটিই ছিল নদী ভাঙন। যেহেতু এই অঞ্চলের অর্থনীতি বিস্তীর্ণ হয়েছিল ঘাট কেন্দ্রিক, তাই ঘাটটি নদী ভাঙনের শিকার হওয়ায় এই অঞ্চল গুরুত্ব হারায়। ফলে রাতারাতি একটি সমৃদ্ধ জনপদ থেকে নদী ভাঙন কবলিত চরাঞ্চলে পরিণত হয় এই অঞ্চল। তবে নদী ভাঙনে অর্থনৈতিক ও ভূরাজনৈতিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলেও ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুনাম কুড়িয়েছিল বেশ অনেক দিন। বাহাদুরাবাদের আরেকটি গর্ব করার মতো অতীত ছিল ক্রীড়াক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য, কিন্তু পরিচর্যার অভাব, অনাগ্রহ আর নানা কারণে হারিয়ে যেতে বসেছে সেই সব ঐতিহ্য। বাহাদুরাবাদ নামটির সাথে যেখানে মিশেছিল এককালের ইতিহাস, সমৃদ্ধি আর কোলাহল, আজ সবই থমকে গেছে। এইভাবে ইতিহাসে হারিয়ে যায় হাজারো জনপদ, হাজারো কোলাহল আর ব্যস্ততা, প্রকৃতির অমোঘ নিয়মে। একদিন বাহাদুরাবাদ হয়তো ফিরে পাবে তার ঐতিহ্য, একদিন আবারও ফিরবে এখানে রেল। সেই প্রত্যাশায় এই অঞ্চলের হাজারো মানুষ।